এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। এদিকে দাও। বিরক্ত হয়ে ইলমার দিকে তাকায়। ইলমা যাওয়ার জন্য উদ্ধত হলে আদনান কেসে ওঠে। ইলমা চিংড়ি বাটি রেখে পানির গ্লাস এগিয়ে দেয় আদনানকে। ফাতিহা চিংড়ির বাটি নিয়ে ফারিসকে দেয়। সোফায় তৃপ্তির পাশে গিয়ে বসে ইলমা। ইনান শেখ আদনানের দিকে এক নজর তাকায়। সে খাবার খাওয়া ব্যস্ত। পরক্ষণে আবার ইলমার দিকেও তাকায়। ছেলেদের খাওয়া হতে মেয়েরা সব বসে খেতে। তারেক মাহমুদ এবং ফাতিহা বসে বসে রুম ঠিক করছে। আজকে কে কোথায় ঘুমাবে ফাতিহা ঠিক করে। সে এবং ফরিদা পারভিন এক রুমে ঘুমাবে। ইলমা তৃপ্তির রুমে ঘুমাবে আর ইলমার রুমে ফারিস ঘুমাবে। এরকম সিদ্ধান্ত শুনে আদনানের চোখ কপালে ওঠার মতো ব্যাপার। এই ট্যাপলা ফারিস কেন ইলমার রুমে ঘুমাবে? ইজাজের রুমে কি ঠাড়া পড়েছে নাকি নাকি তার রুমে ঠাড়া পড়েছে? আদনান কিছুতেই মেনে নিতে পারছে না ব্যাপারটা। সেজন্য তার বাবাকে বলে, ইজাজ আমার রুমে চলে আসুক, ফারিস ভাইকে ইজাজের রুমে দিয়ে দাও। আরে আদনানের আইডিয়াটা তো ভালো। ফাতিহা তখন কি ঠিক করলে? উল্টা পাল্টা সব। এজাজ বাবা, আদনান ভাইয়ের কাছে চলে যাও। তৃপ্তি মা, এজাজের রুমটা গুছিয়ে দিও। কাজের কথা শুনে তৃপ্তি বিরক্ত হয়। আজকে সে কতগুলো কাজ করলো। আবারও আদেশ। ইলমার দিকে তাকিয়ে বলে, ইলমা প্লিজ রুমটা গুছিয়ে দিস, আমার আর ভালো লাগছে না কাজ করতে। তখন ঈশিতা খাবার টেবিলে তৃপ্তিকে চোখ রাঙিয়ে জোরেই বলে, জমিদারের বেটি তো, কার বাতাস গায়ে লেগেছে শুনি? তোমার কি জমিদার ঘর দেখে বিয়ে দিব নাকি? না, তোমার বাবা 4-5টা কাজের লোক পাঠাবে সাথে। একদম অলসতা করবে তো থাপড়িয়ে সোজা করে দেব। কাজ করতে আক্কেল লাগে। অনেক বয়স হয় তবে আক্কেলের অভাব থাকে। কথাগুলো তৃপ্তিকে বলেও আসলে তো ফাইজাকে উদ্দেশ্য করে বলেছে। ইলমা বুঝেছে ঈশিতার মেজাজ গরম অবশ্য হওয়ারই কথা। সারাটা দিন রান্নাবান্না নিয়ে খেটেছে। বর্তমানে সদস্য সংখ্যা 11 জন। গ্যাস আর ইলেকট্রনিক চুলার রান্না, তাও কত আইটেম। ফাইজা তো বড় মেহমান। কাজকর্মের ধারেও কাছেও আসে না। ইলমা তৃপ্তি যতটুকু সম্ভব হেল্প করেছে। ঈশিতার কথা তৃপ্তি আর জবাব দেয় না। ইলমা বলে, এমন করছো কেন? আমি রুম গুছিয়ে দিব, সমস্যা নেই। আজকে এমনিতে অনেক কাজ করেছে তৃপ্তি, খেতে বসেছে, বকাঝকা না করলে হয় না। ইলমার কথা আদনান খুশি খুঁজকে তাকায়। রিপিট করে বলে, আসছে আমার কাজের চিপ। 2 দিন পর দেখবো কাজ দুটো করে দক্ষিণ দিকে মাথা রেখে চিত হয়ে আছে। তৃপ্তি প্লেট গোছায়। ইলমা ইজাজের রুমে চলে যায়। আদনান ইজাজকে সাথে নিয়ে রুমে চলে আসে। এসে এই খাটের উপর বসে আদনান। ইজাজ চিত হয়ে শুয়ে পড়ে। আদনান ইজাজকে দেখে বলে, কিরে বিয়ে করবি? আরে ভাইয়া এসব কি বলছো? আরে লজ্জা পাচ্ছিস নাকি? মেয়ে মানুষ দেখলাম লজ্জা করে, লজ্জায় তাকায় না। ইজাজের কথা আদনান হু হু করে হেসে ওঠে। গাল চেনে বলে, তুই তো দেখি মেয়েদের মতো লজ্জাবতী। যাও। আদনান হাসি থামিয়ে বলে, ছেলে মানুষ, বেশি লজ্জা রাখতে নেই। বেশি লজ্জা রাখলে তাড়াতাড়ি বাবা হওয়া যায় না। আদনানের কথা শেষ হতে দরজার দিকে নজর যায় দুজনে। ইলমাকে দাঁড়ানো দেখে আদনান তওবা পড়ে। ইজাজ চোখ কচলে তাকায়। ইলমা এসেছে ইজাজের ওষুধ নিয়ে। ইনান শেখের আদেশ ছিল ইজাজের রাতের ঔষধ দিয়ে আসার জন্য। এসেই এরকম কথাবার্তা শুনে ইলমার চক্ষু চড়কাস। আদনান কত বড় ঠোঁট কাটা। তার ভোলা ভালা ভাইটাকে কিসব শেখাচ্ছে। আদনান ইজাজ দুজনেই শোয়া থেকে উঠে বসে। ইলমা ওষুধের পাতা আর পানির গ্লাস নিয়ে এগিয়ে আসে। সবগুলো টেবিলের উপর রেখে ইলমা ইজাজের কানে ধরে তেজির স্বরে বলে, এসব কি শিখছো তুমি? ইজাজ কান ছাড়িয়ে আদনানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া এসব শেখাচ্ছে। আদনান আমতা আমতা করে বলে, তুই তো আমাকে বলেছিস একটা মেয়েকে তোর পছন্দ, প্রপোজ করতে চাস, সেজন্য না আমি এটা বললাম। ইলমা ইজাজের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। ইজাজ হতভম্ব হয়ে যায় আদনানের কথায়। কত বড় পোল্টিবাজ। ইলমা ইজাজকে শাসিয়ে বলে, এক্ষুনি বাবাকে বলছি। বাবার কথায় বলায় আদনান বিরক্ত হয়। রুক্ষ গলায় বলে, সব ব্যাপারে বাবা ডাকা লাগে নাকি? এক কাজ করিস, জামাই থেকে চুমু খেতে গেলেও বাবার পারমিশন নিস। ছি, মুখ সামলে কথা বলো, নয় না হলে টেপ লাগিয়ে দিব। ইজাজ, তোর বোন এটা এরকম কেন? কথার আগে হুমকি দেয় কেন? এটার থেকে দূরে থাকবি, না হলে দেখবি নিজেও এটার মতো হয়ে গেছিস। বাবা, গলার আওয়াজ চওড়া করে ডাকে ইলমা। আদনান থমকে বলে,
আমার নামে উল্টাপাল্টা বলবি তো আগামীকাল সকালে তোর বাপের কোর্টে যাওয়া বন্ধ। উল্টাপাল্টা থ্রেড দিলে খবর আছে। কথাটা বলে ইলমা বেরিয়ে আসে। এমনিতেই ঝগড়া করতে করতে দেরি হয়ে গেছে তার। না জানি কে কি ভেবে বসবে। ইলমা আসতে ইনান শেখ জিজ্ঞেস করে, তো দেরি হলো কেন? ইজাজ ঔষধ খেতে চাইনি। এত বড় ট্যাবলেট নাকি ওর গলা দিয়ে নামবে না। ছেলেটা বড় ফাঁকিবাজ, ওষুধ নিয়ে ওর যত সমস্যা। ইলমা মাথা নাড়িয়ে চলে আসে। রুমে এসে লম্বা করে শ্বাস নেয়। এবারের মতো বেঁচে গেছে। এই আদনানটা আর ভালো হবে না। এত ঝুগড়ুটে কি সব বলে দেয়। ওর যা ট্যালেন্ট, যার তার সামনে সম্মান নিয়ে ফুটবল খেলতে পারবে। মুখের ভাষা যেমন আস্তাগফিরুল্লাহ মার্কা, তেমনি এক নম্বর ছোট কাটা। আচ্ছা, একটা ছোট্ট সংসার মাসে 20,000 টাকায় চলবে তো? আদনানের এমন কথায় বন্ধু মনে সবাই হাওয়া হয়ে যায়। নির্মাণ চেঁচিয়ে বলে, এই সেজান চিমটিকার স্বপ্ন দেখছি না তো? সাথে সাথে কানের নিচে থাপ্পড় দেয় আদনান। নির্মাণ চেঁচিয়ে বলে, এত জোরে মারতে কে বলেছে? সত্যি ভাই, তুই বিয়ে করবি? সেজানের কথা আদনান উপর নিচ মাথা নাড়িয়ে বলে, করব। 20,000 টাকায় একটা মেয়ে চালাতে পারবো না? আদনানের কথায় নিশার জবাব দেয়, কিভাবে পসিবল? তোর নিজেরই তো হাত খরচ 20,000-এর বেশি লাগে, সেখানে এখনকার মেয়েদের যে খরচ। ও আর 10টা মেয়ের মতো না। নিশাদকে কথার মাঝে থামিয়ে দেয়। কথাটা বলে আদনান। সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আদনানের দিকে। সবার তাকানোতে আদনান ছোট কামড়ে হেসে বলে, ও স্মার্ট, তবে ব্যাকডেটেড। আই লাইক দিস টাইপ ওমেন। একদম ওয়াইফ ম্যাটেরিয়াল। সবসময় মাথায় ঘুমটা থাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তবে রাগটা একটু বেশি। আদনানের প্রিয়তমা তো, সেজন্য রাগ বেশি। ওই গতকাল রাতে কি তুই বেশি মাল গেলেছিস? নেশা কাটেনি? নির্মাণের কথা আদনান রুক্ষ গলায় বলে, এমন একটা লাথি মারবো ভবিষ্যতে বাপ হওয়ার চিন্তা মাথাতেও আনতে পারবি না। সর শালা, আমার বউয়ের কি হবে? আদনান আছে না, পাঠিয়ে দিস। বিরক্তি নিয়ে জবাব দেয় আদনান। নির্মাণ পিঠে চাপড় মেরে বলে, নিজের বউ সামলাবে, আমার বউ নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে আমাকে কথা শেষ করতে দে। বাকিরা চোখ। আদনান বলতে শুরু করে, আমার মাস্টার্স কমপ্লিট হতে আরো 2 বছর। এখন ভালো জব পাবো কিনা জানি না, তবে ছোটখাটো হোক আমি জব করতে চাই। আমার প্রিয়তমাকে আমার বানিয়ে নিতে চাই। মেয়েটাকে? সেজানের কথা আদনান কিছুক্ষণ চুপ থেকে বলে, সিক্রেট? এমন একটা লাথি মারবো সিক্রেট বেরিয়ে যাবে। শালা, তো সব প্রেমিকদের নারী ভুড়ি জানতাম, এখনকারটা কি হয়েছে? কারণ সে আমার প্রিয়তমা, প্রেমিকা নয়, আমার হৃদয় রানী এবং আমার ভবিষ্যৎ বউ। সেই জন্য চাই না তার কোনো ব্যাপার কেউ জানুক। এই, তুই ভয় পাচ্ছিস? নির্মাণের কথায় আদনান মৃদু এসে জবাব দেয়, হ্যাঁ, ভয় পাচ্ছি, তবে তোদের না, তাকে হারিয়ে ফেলার। আদনানের কথায় রাহা বলে, আমাকে কেউ ধর, না হলে মাথা ঘুরে পড়ে যাব। আমার বিশ্বাস হচ্ছে না এটা আদনান। ওই মেয়েকে দেখা প্লিজ, না হলে আফসোস থেকে যাবে। তাকে তোরা চিনিস? আদনানের কৌতূহল মাখানো কথা নির্মাণ ফ্রিকুচকে তাকায়, জবাব দেয়, হারানোর ভয় কেন? তার বাবা আমাকে পছন্দ করে না, নিশ্চয়ই আমার মতো বখাটের হাতে মেয়ে তুলে দিবে না, সেই জন্য তাকে পাওয়ার চান্স 0%। এটা তো দেখি সিনেমা, মানে হিরোর জন্য কত মেয়ে পাগল ছিল, অথচ হিরো এমন একজনকে ভালোবাসলো যাকে পাওয়ার চান্স হয়নি। কে রে শালা, দুনিয়ায় মেয়ের অভাব পড়ছে নাকি? ওই হিটলার বাপের মেয়েকেই কেন ভালোবাসতে হলো? কারণ ওই মেয়ে সবার থেকে আলাদা এবং বিশেষ। আদনানের কথা শেষ হতে সবাই চেপে ধরে পিক দেখার জন্য। আদনান পিক দেখানোর ব্যাপারটা ইগনোর করে যেতে চাইলেও পারে না। বন্ধুমহল বলে কথা, সেজন্য বাধ্য হয়ে ফোন বের করে গ্যালারি থেকে একটা ছবি বের করে সবার সামনে ধরে। আদনানের দেখানো মেয়ের ছবি দেখে সবাই হাওয়া হয়ে যায়, চোখ বড় বড় করে তাকিয়েছে ছবিটার দিকে। হ্যাঁ, ছবিটা হয়তো মেয়েটার অজান্তেই তোলা হয়েছে। মেঘু বরণ সরু কেশ, কোমর ছড়িয়ে হাঁটু ছুঁয়েছে প্রায়। শ্যামবর্ণের মুখশ্রীতে, তবে ছবিতে ফর্সা লাগছে। পরনে মেরুন রঙের শাড়ি, হাতে দুটো গোলাপের মালা। সাধারণ সাজে একেবারে অসাধারণ লাগছে তাকে। আদনানের বর্ণনা অনুযায়ী কোনো অংশে কম না মেয়েটা। এই মেয়েকে তারা সব বন্ধুরা বেশ কয়েকবার দেখেছে, সবসময় হিজাব পরায়, কখনো খোলা চুলে দেখেনি। এই প্রথম কোনো ছবি খোলা চুলে দেখলো। আদনানের পছন্দ নিয়ে তেমন করে কিছুই বলার নেই। নির্মাণ আদনানের দিকে তাকিয়ে বলে, প্রথম থেকেই খটকা লাগছিল। যাক, সন্দেহ সঠিক।
তা ভাই, মেয়েটা জানে তো তোর ভালোবাসার খবর? আদনান মাথা নাড়িয়ে বলে। একান্ত গুপ্ত প্রেম। ওয়ান সাইড লাভ। সেজানের কথা আদনান মৃদু হেসে জবাব দেয়। সদরঘাটের প্রেমিক নারী। নির্মাণের কথা আদনান জবাব দেয়। ব্যক্তিগত হয়ে গেছে। তখন সেজান বলে, সারা বছর সদরঘাটের প্রেমিক নারী বলতে বলতে নিজেই তার প্রেমে পড়লি, কিভাবে সম্ভব? আমি সিগারেট ছেড়েছি শুধুমাত্র ওর কথায়। ও মা, তাহলে তো প্রেম। নিশাতের কথায় আদনান মাথা নাড়িয়ে না বোঝায়। তারপর তাদের সুন্দর সকালের নামাজ পড়ার মুহূর্ত কথা বর্ণনা করে। সেই সুপ্রভাতের অলিক ধ্রুব সবটা শোনার পর নির্মাণ আওড়ায়। শি ইজ দ্য বেস্ট ওম্যান ফর শাহরিয়ার আদনান শেখ। সত্যি করে বল ভাই, বিয়ে হলে তার কথায় সব ছাড়তে পারবি? আদনান সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তার এক কথায় আমি আদনান দুনিয়ায় এরপর ওপর করতে রাজি আছি, তবুও সে আমার হোক, একান্ত আমার, শুধুই আমার। আদনানের কথা সবাই ভীষণ অবাক হচ্ছে। এই সেই আদনান যে মেয়েদের সাথে টাইম পাসের প্রেম করত, একটা ছেড়ে আরেকটা ধরতো, রাস্তায় মেয়ে দেখলে শীষ বাজাতে ইফটেজিং করতো, সিগারেট যার জন্য গুরুত্বপূর্ণ ছিল, সেই আদনান আজ কাউকে ভালোবেসে সব ছাড়তে রাজি আছে। বিষয়টা অষ্টম আশ্চর্যের মতো না? চাইলেই তো তার প্রেমিকাদের থেকে একজনকে বিয়ে করতে পারতো, কিন্তু এমন একজনকে মন দিল যাকে পাওয়ার আশা 0%। আদনান বেশ চিন্তিত ইলমাকে নিয়ে, বিশেষ করে কিভাবে বিয়ের কথা তুলবে সে। এদিকে কখন কে এসে থাবা মেরে নিয়ে যাবে সেটা ভেবেও কুলকিনারা পাচ্ছে না সে। সবাইকে বিদায় দিয়ে আদনান বাইক চলে বসে আনন্দ হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় সে। এদিকে ইনান শেখের মতিগতি তার ভালো লাগছে না। ইলমা তো এমন একটা মেয়ে যে জীবন ও প্রেম ভালোবাসার ধারে কাছেও আসবে না, কিন্তু কিভাবে সামলাবে সব আদনান? আচ্ছা, ইলমার মনে কি তার জন্য বিন্দুমাত্র অনুভূতি নেই? এই মেয়ে কিসের তৈরি, ইট বালু নাকি সিমেন্টের তৈরি? এটার কি মন নেই? আদনান ভেবে পায় না। সে ইলমার থেকে বয়সে কত বড়, অথচ আবেগ নাকি প্রেম যাই হোক সেটা কন্ট্রোল করতে পারেনি, সেই জন্য ভালোবাসায় তাপাস করে পড়েছে। আর ইলমাকে দেখো না, তার থেকে 5 বছরের ছোট, অথচ মেয়েটার নাকি আবেগই নেই। কিন্তু এই বয়সে মেয়েদের তো আবেগ একটু বেশি থাকার কথা, কি জানি। এমনিতে আদনান তাকে অন্য সব মেয়েদের থেকে আলাদা ভাবছে, সেজন্য হয়তো আদনান ভাবছে ইলমাকে প্রপোজ করবে, এরপর যা হবে বাকিটা দেখা যাবে। কিন্তু কিভাবে প্রপোজ করবে? মেয়ের যা রাগ, এমনিতেই তাকে ইগনোর, এরপর যদি কথা বলে বন্ধ করে দেয় না। আদনান ভেবে পাচ্ছে না কি করবে। এদিকে মন তোলপাড় হয়ে যাচ্ছে, ইলমাকে কবে নিজের করে পাবে? অন্য কারো হয়ে যাবে না তো? বাসায় আসতেই কাউকে পায় না আদনান। হয়তো ফারিসদের বাসায় জিনিসপত্র গোছাতে ভীষণ গরম লাগছে, সেজন্য ফ্যান ছেড়ে সোফায় বসে গলা ছেড়ে ডাকে, আম্মু পানি দাও। কারো সারা শব্দ পায়নি আদনান, বারবার ডাকে। কিছুক্ষণ পর ইলমা বেরিয়ে আসে রুম থেকে, বেজা চুল, মুখে বিন্দু বিন্দু পানির কণা। আদনান বুঝে মাত্রই গোসল করে এসেছে। ইলমাকে দেখে নাক মুখ এমন ভাবে কুচকায় যেন এখন ইলমার আগমনে সে বিরক্ত হয়েছে। আদনানের নাক মুখ কুচকানো দেখে ইলমা বিরক্ত হয়ে ফ্রিজ থেকে পানির বোতল বের করে বলে ছুঁড়ে মারে। আদনান পানির বোতলে হাতে নিয়ে কেস দেখিয়ে পারে, বেবির সাথে ঝগড়া করে এসেছিস নাকি? এত রাগ কেন? ইলমা থামে, আদনানের দিকে ঘাড় ফিরিয়ে তাকায়, জবাব দেয়, সবাই দোতলায় আছে, প্রয়োজন হলে সেখানে গিয়ে ডেকে নিও। তুই থাকতে আবার অন্যদের ডাকবো কেন? মুখ ফসকে বলে আদনান। আদনানের কথা ইলমার ঠোঁট কামড়ে হাসে, তবে আদনানের দিকে সিরিয়াস মুখ করে ফিরে তাকায়, ফিরুচে জিজ্ঞেস করে, আমার কাছে তোমার কি এমন প্রয়োজন শুনি? আদনান মাথা নাড়ে, জবাব দেয়, অনেক কিছু। সেটা কি? আমার মনটা ফেরত দে, প্রেমিক নারী। ভীষণ আহত শোনালো সেই কঞ্চ। এই ছোট্ট বাক্য হতাশা, চাও পাওয়া, অনেক কিছু মিশ্রণ আছে। ইলমা মেঝেতে দৃষ্টি স্থির রেখে বলে, ঠিক কিভাবে মন ফেরত দিতে পারি? ইলমার কথা আদনান চকিত তাকায়, না রাগ দেখায়নি। আদনান শীতল কণ্ঠে আওড়ায়, কাউকে ভালোবাসার মতো সর্বনাশ হয়েছে, আমার হৃদয়টা আর আমার দখলে নেই। এখন কি করা যায় বলো তো? খুব সিরিয়াস শোনালো সেই কণ্ঠস্বর। আদনান ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে, ইলমা সিরিয়াস হয়ে কথা বলছে নাকি মজা করছে তার সাথে। আদনান খানিক থমকে বলে, এই মজা করবি না, আমি সিরিয়াস হয়ে কথা বলছি। মজা করার মতো কোনো বিষয় বলনি। আমি ভেবে দেখবো তোমার হৃদয়ের ক্ষতিপূরণ কিভাবে দেয়া যায়। হৃদয়ের ক্ষতিপূরণ হৃদয় দিয়ে দিতে হয়। এতটা আবেগ নেই আমার মাঝে। ইলমার কথায় আদনান উঠে দাঁড়ায়। ইলমা আদনানের চোখের দিকে তাকায়, সেই আকুতি ভরা চাহনি ইলমার হৃদয়ে এসে বিধে। আদনান ইলমার মুখোমুখি দাঁড়ায়, দৃষ্টি মেঝেতে সংযত রেখে বলে, তোর জন্য আমি আমার সব খারাপকে ভালোতে রূপ দিয়েছি, এটা কি যথেষ্ট নয়? এসব প্রকাশ করতে গেলে কেন? খুব কি ক্ষতি হয়েছে? ইলমা জবাব দেয় না। আদনান উত্তর অপেক্ষায় আছে। ইলমা
সেসব তোয়াক্কা না করে রুমের দিকে পা বাড়াতে আদনান মেজাজ তুঙ্গে উঠিয়ে ধমকে বলে। এই নাটক করে এখন রুমে যাচ্ছিস? আদনানের ধমকে ইলমা কেঁপে উঠে জবাব দেয়। ধমকাচ্ছ কেন? মুহূর্তে আদনানের চোখে মুখে পরিবর্তন আসে, মাথা নিচু করে বলে। সরি। আদনানের ক্ষমা চাওয়া দেখে ইলমা মাথা নাড়ায়। আদনান তাকাতে দুজনে চোখাচোখি হয়। ইলমা পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আদনান জবাব দেয়। আমার উত্তর? ভাগ্যে থাকলে তুমি আমরা হব। ইলমা রুমে যাওয়ার পেছনে দিয়ে ঈশিতা এবং ফরিদা পারভিন বাসায় আসে। আদনান তার আম্মুকে দেখে বলে, ঈশিতা কোথায় ছিলে এতক্ষণ? তুমি এসেছো কখন? তার প্রশ্নে আদনান উত্তর দেয়। মাত্রই এসে বসলাম। বাসায় কেউ নেই? ইলমা আছে? কই দেখিনি। রুমে আসে হয়তো। আদনানের কথায় ফরিদা পারভিন বলে। আদনান মাথা নাড়ায়। উঠে রুমে এসে খাটে চিত হয়ে শুয়ে পড়ে। মনটা খুশি লাগছে, আবার খারাপও লাগছে। এই অনুভূতিটা একদম বাজে। ইলমাকে নিয়ে ভাবতে গেলে আদনানের সব এলোমেলো লাগে। কিভাবে কি করবে না করবে এসব ভাবতে গেলেই আর কিছু ভালো লাগে না। ইনান শেখকে নিয়ে আদনানের সে চিন্তার শেষ নেই। রুমে এসে বেলকনিতে যায় ইলমা। গ্রিলে হাত রেখে বাইরে তাকায়। সব এলোমেলো লাগছে। আদনানের কাছে নিজেকে প্রকাশ করে দিল, কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। এই মুহূর্তে ইলমা নিজের অনুভূতি আর ভুলগুলোকে ধিক্কার জানায়। তার বাবার বলা কথা মনে পড়ে যায়। খুব কঠিনভাবে শাসিয়ে বলেছিল আদনান থেকে দূরে থাকতে, এসব বাজার ছেলেদের সাথে কোনো সম্পর্ক ইনাশিক মেনে নিবে না। তখন ইলমা ভীষণ অবাক হয়েছিল। এই যে যেখানে আদনানের সাথে তার কিছুই নেই, সেখানে সম্পর্কের কথা আসলো কোথা থেকে? আদনান তাকে শাসন বারণ করে, এটা সে জানে। যেমনটা তৃপ্তিকেও শাসন করে, এটাকে আলাদা করে কখনো দেখেনি ইলমা। কিন্তু মাঝে মধ্যে একটু হলেও সন্দেহ সৃষ্টি হতো, আসলে আদনান এসব নর্মাল ভাবে করেছে নাকি বিশেষ কিছু। সবচেয়ে বেশি অবাক হচ্ছিল সেদিন সকালে, যখন আদনান ইলমার কথায় নামাজ পড়তে রাজি হয়েছিল। সিগারেট ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই নামাজ পড়লে ইলমা খুশি কিনা এটা জিজ্ঞেস করেছিল। কিন্তু এসব নিয়ে ভাবার আগে ইনান শেখ ইলমাকে শাসন বারণ করেছিল। ইলমা আদনান যখন বাসায় ফিরেছিল, তখন তিনি ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন। দুজনকে একসাথে দেখে নিয়েছে। তবে বিশ্বাস ছিল ইলমা প্রেম করে না। তবুও সাত সকালে একটা ছেলে মানুষের সাথে কোথা থেকে আসলো, এই কৌতূহল থেকে তো গিয়েছিল। বাবার বলা প্রত্যেকটা কথা ইলমা মন দিয়ে শ্রবণ করেছে। এরপর থেকে আদনানকে এড়িয়ে চলার চেষ্টা করত। ইলমা নিজের মাঝে আদনানের জন্য বিশেষ কোনো অনুভূতির সন্ধান পায়নি। সেই হিসাবে বলতে গেলে সে অনুভূতিহীন। কিন্তু আদনানের কথা মনে হলো সে ভীষণ সিরিয়াস। সেই মুহূর্তে না করার মতো কিছুই পেল না ইলমা। সবটা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। এমনটা না যে সে আদনানকে চাইছে। তার জীবনে ঠিক ভুল বলতে তার বাবার সিদ্ধান্তই হবে সব। নিজের মাঝে আদনানের জন্য কেবল কোনো অনুভূতি নেই। তার কাছে আদনান নিতান্ত একজন বখাটে ইফটিজার, প্লেবয়, উড়নচণ্ডী, উশৃঙ্খল, অভদ্র এবং বাজে ছেলে। সেদিনের পর থেকে আদনান বা ইলমা কেউই কারো মুখোমুখি হয়নি। বলা যায় ইলমা নিজেকে রুম বন্দি করে নিয়েছে। সকালে নাস্তা সেরে কলেজে যায়, এসে আবার রুমে চলে যায়। শুধু খাবার খাওয়ার সময় ছাড়া তাকে লিভিং রুমে দেখা যায় না। মাঝে মধ্যে তো খাবারের প্লেট নিয়েও রুমে চলে যায়। প্রায় 15 দিন হলো এভাবে চলছে। এদিকে আদনান যতবার লিভিং রুমে আসে ততবার ইলমার রুমের দিকে তাকায়। সবসময় দরজাটা লক করাই দেখে। দিনে কতবার ব্যালকনিতে যায়, কিন্তু ইলমার দেখা পায় না। সে কাউকে জিজ্ঞেস করতে পারছে না ইলমা কেন লিভিং রুমে আসছে না। সেদিন সন্ধ্যায় আদনান সোফায় বসে ফোনে স্ক্রল করছিল, অপেক্ষা করছিল ইলমার দেখা পায় কিনা। অনেকক্ষণ অপেক্ষা করার পর আদনান নিজে ইলমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে, কি ও প্রেমিক নারী, রুমে বসে আমার জন্য ভালোবাসা জমাচ্ছিস নাকি? বইয়ের পাশে থাকা ফোনটা মেসেজের আওয়াজে হতে ইলমা সেটা হাতে নেয়। আদনানের মেসেজ দেখে মৃদু হাসে। মনে মনে ভাবছে 15 দিন হলো ইলমা গা ঢাকা দিয়েছে। বেচারা আদনানের কি অবস্থা কে জানে। ইলমা মেসেজ সিম্পল রিপ্লাই করে, তোমার জন্য ভালোবাসা জমাবো কেন শুনি? তাহলে কার জন্য জমাবি? তোর ছেলে ফ্রেন্ডদের জন্য? প্রয়োজন হলে তাই করব। বেশি দিন বাঁচার ইচ্ছে নেই? এই 18 বছর বয়সেই মরতে চাস? তাহলে তো ভালোই, আল্লাহ সবকিছু থেকে বাঁচিয়ে নেবে। রুমে বসে মনে হয় আমার শোক পালন করছিস। বাইরে আয়, চিন্তা করিস না, পাত্তা দেব। এই আমি কি তোমার পাত্তার জন্য বসে আছি নাকি? প্রেমিক নারী, তোর অবহেলাতে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে আছে। ইলমা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে কিছু লেখার মতো পেল না। ইলমা ফোনটা রেখে বেলকুনিতে যায়। আকস্মিক ভাবে তখন আদনান বেলকুনিতে এসেছে। দুজনের মুখোমুখি সাক্ষাৎ হয়ে যায়। আদনান ইলমাকে দেখে মৃদু হেসে বলে, অবশেষে সদরঘাটের কাজ শেষ করে দেখা দিয়েছে আমার প্রেমিক নারী। এই মুখ সামলে কথা বলো। আচ্ছা, মুখ সামনে নিলাম।
এবার বল আমার হবি। ইলমা মুখ ফিঞ্চি কেটে বলে, যে ছেলেদের প্রেমে পড়তে নেই, ওদের ছোঁয়া এবং সঙ্গ দুটোই সর্বনাশ ডেকে আনে। ওই যে বাজে স্বভাব গানের একটা লাইন আছে না, আমি ছুঁয়ে দিলে পরে অকালেই ঝরে যাবে, গলে যাবে যে বরফ গলে না, গলে যাবে যে বরফ গলে না। ঠিক তুমিও সেরকম, তোমার সঙ্গ পেলে অকালেই ঝরে যাবে। বোকামে, আমার সঙ্গতে অকালেই ঝরে যাবি না, বরং 1000 বছর বাঁচার ইচ্ছে পোষণ করবি। অতিরিক্ত কিছু ভালো না। শাহরিয়ার আদনান শেখ, আপনার আমার পথ সম্পূর্ণ আলাদা। আমি বাবা পাগল মেয়ে। নিশ্চয় আমার বাবার ভালোবাসার কাছে আপনার ভালোবাসা অতি শুকনো। ইলমা জবাব দেয় না, এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে রয়। সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে হুট করে নিজের মায়ের কথা মনে পড়েছে। নিশ্চয় মানুষটা নিজের স্বামী, সন্তান, সংসার নিয়ে সুখী আছে। আচ্ছা, যে মানুষটার কি মনে পড়ে না রক্তে মাংসে গড়া তার একটা অস্তিত্ব মিলে গেছে? কি জানি, এই শহরে সবার মায়ার অতর্ক ভিড় হয় না, কারোর আবেগ মিশ্রিত মায়া ওই হাওয়া মিঠার মতোই হয়। ওই এই আছে, মুহূর্তে হাওয়া হয়ে গেছে। ইলমাকে চুপ দেখে আদনান কিছু বলার মতোই খুঁজে পেল না, তবে আলাদা একটা শান্তি পেল। এই যে দুজন পাশাপাশি বেলকুনিতে দাঁড়িয়ে চাঁদ দেখছে, নক্ষত্রের সৌন্দর্য উপভোগ করছে, অল্প স্বল্প গুলিতে প্রেম নিবেদন করছে। হোক সবটা অস্থায়ী, তবুও আদনানের কাছে সেটা ভীষণ মূল্যবান। বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা অনুভব করছে। তার প্রিয়তমাকে হারিয়ে ফেলার ভয় মনে তোলপাড় সৃষ্টি করে। এই প্রেমের বিষ খুব ভয়ানক ভাবে গ্রাস করেছে শাহরিয়ার আদনান শেখ, যার কাছে প্রেম করা জামা চেঞ্জ করার মতো ব্যাপার ছিল। রাস্তাঘাটে মেয়েদের ইভটিজিং করা, নিজের মর্জি মতো ক্লাবে যাওয়া, মেয়েদের সাথে ডেট করা তার রুটিন ছিল। সেই শাহরিয়ার আদনান শেখ কাউকে ভালোবেসে সব ত্যাগ করেছে, কিন্তু সেই মানুষটা তার হবে কিনা নিশ্চয়তা নেই। অদৃশ্য একটা দেওয়াল যেন তাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। আদনান এক নজরে ইলমার দিকে তাকায়। সে আকাশের দিকে তারা দেখতে ব্যস্ত। আদনান কণ্ঠস্বর নরম করে পুনরায় ডাকে, প্রেমিক নারী শোন। ইলমা ঘাড় ফিরে তাকায়। এই মুহূর্তে এটা একটা ভীষণ আদরের শোনালো। নেই রাগ, মজা বা ছলছাতুরি, শুধু আছে এক বুক আশা, যত্ন এবং ভালোবাসা। ইলমা সাড়া দেয়, কণ্ঠস্বর খাদে নামিয়ে জবাব দেয়, হ্যাঁ বলো। এভাবে ডাকলে সবসময় সাড়া দিবি তো? অতিরিক্ত কিছুই ভালো না। ভালোবাসি তোকে, ভীষণ ভালোবাসি। ভালোবাসা গোপনে সুন্দর, এভাবে প্রকাশ করতে নেই। প্রকাশ করলে দোষ কি? অবহেলা নিতে পারবে না। শাহরিয়ার আদনান শেখের মতো প্লে বয় আজকে ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছে, কি হাস্যকর ব্যাপার। আদনানের কথা ইলমা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। বেলকুনি থেকে যাওয়ার জন্য পা বাড়ালে আদনান বলে, আরেকটু থাক না। কি মিষ্টি আদুরে আবদার। ইলমা মৃদু হেসে জবাব দেয়, কেন? তুই যতক্ষণ পাশে থাকিস ততক্ষণ ভালো থাকি। এর মধ্যে মাঝে বেশ কয়েক মাসই কেটে যায়। ইলমার বোর্ড পরীক্ষার সময় ঘনিয়ে আসে। সেই জন্য দিন রাত ত্যাগ করে পড়ালেখায় মনোনিবেশ করে। সেই যে সবার থেকে নিজেকে আড়াল করলো, এখনো ঠিক আড়ালেই আছে সে। এই নিয়ে কেউ তেমন কোনো কথা তোলেনি। আদনানের সাথে মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে টুকটাক কথাবার্তা হয়, তবে আগের মতো ঝগড়া করে না। মাঝে মধ্যে লিভিং রুমে দেখা হলে দুজনের চোখাচোখি হয়, কিন্তু চোট নড়ে, বাক্য উচ্চারণ হয় না, আর না ঝগড়াঝাটি হয়। আদনার হৃদয় পুরে তপ্ত মরুভূমি, যেখানে এক ফোঁটা পানি নামক ভালোবাসার অভাব। চিকতে দখল করে রাখা সেই নারী যার কোনো হদিস নেই। কেউ একজন তার অপেক্ষা দিনের পর দিন কাটাচ্ছে। আদনান আগের থেকে অনেকটা দায়িত্ববান হয়ে উঠেছে। যেমন পড়াশোনায় ফোকাস করেছে, সাথে কিছু কিছু জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। বেশি না, 20 থেকে 30,000 টাকার স্যালারি হলেও এনাফ। না হয় 2 বছর একটু কষ্ট করবে, মাস্টার্স কমপ্লিট হলে এমনিতে তার বাবাকে ধরে ভালো করে কোনো একটা চাকরি নিয়ে নিবে। কিন্তু ইলমাকে সে হারাতে পারবে না। ইনান শেখ সকালে নাস্তা সেরে ইলমাকে ডাকেন। এখন ইলমার কলেজ বন্ধ, বাসায় পড়াশোনার উপর বেশি চাপ দেওয়া হয়েছে। দিন রাত এক করে পড়াশোনা করে মেয়েটা। ভালো একটা রেজাল্ট, স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার বাবার ডাকে সাড়া দিয়ে ইলমা লিভিং রুমে আসে। ইনান শেখ মেয়েকে দেখে বলেন, দুপুরের খাবার সময় মতো খেয়ে নিও। ইলমা মাথা নাড়ায়। আদনান পাউডিতে কামড় বসাতে বসাতে বাবা মেয়েকে দেখছে। ইনান শেখ চলে যাওয়ার পিছন দিয়ে ফরিদা পারভিন আসেন। হাতে তার পায়েসের বাটি ইলমার দিকে সেটা এগিয়ে দিয়ে বলেন, দোতলায় তোর ফুপিকে দিয়ে আয়, ফারিস একটু পর অফিসে যাবে, খেতে যেতে পারবে। তখন আদনান বাজকে কঞ্চে বলে উঠছে, বড়ি তুমি দেখো না ওর এক্সাম সামনে, ট্যাপলা একবেলা পায়েস না খেলে কিছু হবে না, কিন্তু মেলিচার সময় নষ্ট হলে
সেটা ফেরত পাওয়া যাবে না। এতে দরদ তো নিজে গিয়ে দিয়ে আসো। আদনানের কথা দাদি ইলমা দুজনে হতভম্ব হয়ে তাকায়। আদনান যে ভেতরে ভেতরে পুড়ছে সেটা ইলমা ভালো করে বুঝতে পারছে। ফরিদা পারভিন এসে আদনানের কান মলে দিয়ে বলেন, নাতি, আমার প্রতি ভালোবাসা কমে গেছে? তোমারও আমার প্রতি ভালোবাসা কমে গেছে। অভিমান শোনালো সেই বাক্যে ফরিদা পারভিন একগাল হেসে বলেন, কই কমেছে? এখনো তো পায়েস রান্না করে খাওয়াই। হ্যাঁ, কিন্তু মেলিচাকে দিয়ে তো আর সেবা যত্ন দাও না। মেলিচাকে দিয়ে ট্যাপলার জন্য পায়েস পাঠাচ্ছ, কই আমার জন্য তো পাঠাচ্ছ না। আদনানের কথায় ইলমা চোখ রাঙিয়ে তাকায়। আদনান সেসব দেখেও পাত্তা দেয় না। ফরিদা পারভিন নাতির কথায় হো করে হেসে ওঠেন, বলেন, আমি থাকতে জেহেরা কেন? তুমি থাকতে ট্যাপলার জন্য মেলিচা কেন? ইলমা আর আদনানের কথায় কান দেয় না। পায়েসের বাটি হাতেই বাসা থেকে বের হয়। আদনান ফরিদা পারভিনকে কিচেনে রাখছে বলে বাসা থেকে বের হয়। তড়িঘড়ি দৌড়ে ইলমার সোজাসুজি দাঁড়ায়। আদনানের এমন পাগলামত ইলমা চুপ করে তাকায়। আদনান ইলমার কপালে টোক্কা মেরে বলে, এই ফ্ল্যাটে কিছু আছে নাকি শুধু রাগটাই আছে? থাকলে নিশ্চয়ই এখন তোমার প্রশ্নের জবাব দিতাম না। এই ইগো দেখাবি না। পথ ছাড়ো, কেউ দেখবে। তাতে কি? মানুষ খারাপ বলবে। লোকে না হয় একটু মন্দ বলুক, ভালোবাসলে শুধু ভালো হতে হয় না, একটু মন্দও হতে হয়। বাজে ছেলেদের মন্দ বললে কিছু হবে না, কিন্তু ভালো মেয়েদের মন্দ বললে সেটা নিশ্চয়ই মেনে নেওয়া যাবে না। ইলমার কথা আদনান মৃদু হাসে। ইলমা তাকায় সেই হাসির দিকে। আদনান ইলমাকে এক নজর দেখে মলিন হেসে বলে, ভালো মেয়ের গায়ে কলঙ্ক লাগানোর সাধ্য আমার নেই, আসি। ইলমা আদনানের কথা জবাব দেয় না, শুধু এক পলক তাকিয়ে থাকে আদনানের যাওয়ার পানে। ইলমা যেন মুহূর্তে ঘোরের মাঝে ডুবে যায়। খারাপ ছেলেটা তার বিরহে দিনের পর দিন উঠছে, সব খারাপ সঙ্গ ত্যাগ করেছে, নিজেকে তৈরি করছে। এটা কি যথেষ্ট নয়? কি জানি, সমাজে নিয়মিত খারাপ ছেলেরা সবসময় খারাপই থাকে, কিন্তু আজকে ইলমা যেন আদনানকে আদর্শটা ভালো মানুষের চেয়ে উত্তম রূপে আবিষ্কার করলো। তার চোখে কি মায়া, কথায় কি গভীরতা। সবকিছুর ধ্যান ভাঙে যখন ফারিস ইলমাকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে দেখে ডাক দেয়, মাইলসা, এখানে দাঁড়িয়ে আছো কেন? ফারিসের মুখে ম্যালিসা ডাক্তার। ইলমার সহ্য হলো না। এই ম্যালিসা নামে ভুলভাল ডাকটা শুধুমাত্র ওই অগুনচুন্ডি বাজে ছেলেটার মুখেই মানায়। ইলমার রাগ হলো, কিন্তু কারণটা অজানা। ফারিসের মুখের দিকে তাকায় একবার, তাকে ইলমা মাথা নাড়িয়ে জবাব দেয়, আমাকে ইলমা বলে ডাকবেন, ম্যালিসা নামটা না ডাকলে খুশি হব। ইলমার কথায় ফারিস যেন কি মজা পেল, শব্দ করে হেসে বলে, ডোন্ট ওয়ারি, নামের সঠিক উচ্চারণই করব, আদানের মতো মেলিচা বলবো না। সঠিক উচ্চারণ প্রয়োজন নেই, ইলমা বলেই ডাকবেন। ফারিসের হাসি থামিয়ে বলে, ঠিক আছে ইলমা, এবার বলো হাতে ওটা কি? ইলমা বাটিটা বাড়িয়ে দিয়ে বলে, দাদি আপনার জন্য পায়েস পাঠিয়েছে, বাকি পায়েসগুলো ফেরত না, মানে পায়েস বাকি দুটোই রেখে দিন, এটাও দিতে হবে না। কথাটা বলে ইলমা চোখ গিলে, আয় হায়, এত বড় মিস্টেক। ইলমা জড়িয়ে আসা কথা শুনে ফারিসের বেশ হাসি পেল। বাটি হাতে নিয়ে ইলমাকে অভয় দিয়ে বলে, নার্ভাস হচ্ছ কেন? বাসায় যাও। আমার পড়া আছে, আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। কথাটা বলে ইলমা ধূপধাপ পা ফেলে চলে আসে। ফারিস বাটি হাতে ইলমার যাওয়া দেখছে। দরজা খুলে ভিতরে প্রবেশের সময় আদনানের বুকের সাথে ঠাস করে বাড়ি খায় ইলমা। মাথা উঁচু করে তাকাতে দেখে আদনান তার দিকে কুচকে তাকিয়ে আছে। ইলমা কিছু বলতে গিয়েও বলে না। আদনান চোখ মুখে বিরক্তি রেখা চিনি বলে, চোখ কি ট্যাপলার পকেটে রেখে এসেছিস? একদম উল্টাপাল্টা বলবে না, শরত সব সময় শুধু আজে বাজে কথাবার্তা। তুই ধাক্কা দিয়ে আমার লয়ালিটিতে আঘাত করেছিস। আসছে আমার লয়াল, মুখটা বন্ধ রাখতে দাও। কি বলবি শুনি? ইউনিভার্সিটি যাও। কথাটা বলে ইলমা পাশ কাটিয়ে ভেতরে যায়। আদনান বিড়বিড় করে বলে, নাটকবাজ। সন্ধ্যা তারেক মাহমুদ নাস্তা খাওয়ার সময় ইনান শেখকে বলে, ইনান জায়গায় রেজিস্ট্রি হয়ে গেছে, ভাবছি বাড়ির কাজ শেষ হলে সেটা নিয়ে ভাববো। সে কফিতে চুমুক দিয়ে বলেন, এই বিল্ডিং এর পাশের জায়গাটা নিয়ে ভাবছো না? বাড়িতে শিফট হয়ে আগে এরপর বাকি সব চিন্তা ভাবনা। ইনান শেখ আদনানের দিকে তাকান। সে বসে বসে ফোন স্ক্রল করছে। তৃপ্তি ইলমা দুজনে পাশাপাশি বসে কফি পান করছে। সেই সময় উপস্থিত হয় ফাতিহা। এসেই ভাইদের তাদের খোঁজ গল্পে মেতে ওঠে। ব্যাপারটি বাকি সবকিছু নিয়েও কথা উঠে। আদনান বিরক্ত হয় এসব আলোচনাতে। এরই মাঝে ফাতিহা আকস্মিক একটা আবদার করে বসে ইনান শেখকে বলে, ইলমাকে আমার ফারিসের বউ করে নিতে চাই। তোমরা রাজি থাকলে ইলমার পরীক্ষার পর এঙ্গেজমেন্ট হবে।
বিয়ে না হয় 2-3 বছর পরই হবে। আদনার হৃদয় তোলপাড় সৃষ্টি করার জন্য এই একটা কথাই বুঝি যথেষ্ট ছিল। ইলমা তার বাবার দিকে তাকা। এই মুহূর্তে ফাইজা বেশ খুশি হয়। এঙ্গেজমেন্ট হলে না হয় 1 বছর দেরি করবে, তাও ইলমা বাসা ছাড়বে। ইনান শেখ কপাল কুচকায়। ভেবে দেখেন সম্বন্ধটা খারাপ না। তাদের জানাশোনার ভিতরে এমনিতে ইনান শেখের চোখে ফারিস অতিরিক্ত ভদ্র ছেলে। ফাতিহা ইলমাকে বেশ আদর যত্ন করে। ইলমার যেহেতু মা নেই, ফাতিহা নিশ্চয়ই মায়ের মতো করবে। এমনিতেও ফারিসের বোন নেই। সব মিলিয়ে নির্ঝঞ্ঝাট পরিবার, ছোট্ট পরিবার। যখন খুশি তখন মেয়ে আসতে পারবে, তারাও নির্দ্বিধায় যেতে পারবে। ইলমাও বেশ সুখেই থাকবে। ইনান শেখ জানেন তার মেয়ে তার কথায় সব করতে পারবে। নিশ্চয় তার পছন্দ করে ছেলেকে বিয়ে করতে আপত্তি দেখাবে না। আদনান অসহায় চাহনিতে ইলমাকে দেখছে। সে নিষ্পাপ হয়ে বসে আছে। এই মুহূর্তে আদনানের কিছুই ভালো লাগছে না। ইলমার কাছে খুব করে বিনতি অনুরোধ করতে মন চাচ্ছে। আমার হলে কি খুব ক্ষতি হবে? চল না তুই আমি আমরা হই, ভেঙে সকল প্রথা। অথচ বলার মতো সাহস আসছে না। ইলমা না তাকে বুঝেছে আর না তার ভালোবাসার গভীরতা বুঝেছে। কখনো বুঝবে কিনা খুব সন্দেহ। বাকি সবার মতো আদনান নিজেও নীরব দর্শক হয়। ইনান শেখের মত শোনার জন্য অপেক্ষায় বসে আছে। ইনান শেখ সবাইকে পর করে হাসি মুখে বলে, কথাটা খারাপ না, তবে ছেলে মেয়ের মাঝে যদি বোঝাপড়া ভালো হয় তাহলে আমার আপত্তি নেই। ফারিস এবং ইলমা দুজনের মতামত নিয়ে তারপর আগানো হবে। আমি চাই না আমার মেয়ের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে, আবার এটাও চাই না তার অমতে কিছু হোক। বিয়ে সারা জীবনের ব্যাপার। তার যদি ফারিসকে লাইফ পার্টনার হিসেবে চুজ হয়, দ্যাটস গুড। যদি ভাই হিসেবে দেখতে চায়, আমি সেটাও গুরুত্ব দিব। আমি চাই না আমার মেয়ে আমার কোনো সিদ্ধান্তের জন্য আফসোস করুক, কষ্ট পাক। তখন তারেক মাহমুদ বলে, ইনানের কথায় যুক্তি আছে। ইলমার যদি ফারিসকে ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ, ফারিসের যদি মত থাকে তাহলে আলহামদুলিল্লাহ। আদনান তার বাবাকে দেখছে। বর্তমান নিজের বাবাকে সবচেয়ে বেশি শত্রু মনে হচ্ছে। নিজের ছেলের মনের মানুষকে আরেকজনের সাথে বিয়ে দেওয়ার জন্য কি ভীষণ উঠে পড়ে লেগেছে। উনি তো ইনান শেখের থেকেও বড় হিটলার। এখন ফরিদা পারবেন বলে, আদনান তো সবার বড়, ওর বিয়েটা আগে দাও। নাতিটারে বউয়ের আসলে বাইধা দাও, দেখবা সব ঠিক হইয়া গেছে। তখন চিৎকার সুর মিলে পড়ে, হ্যাঁ ভাইয়াকে বিয়েটা করিয়েই দাও। তখন তারেক মাহমুদ তৃপ্তিকে থমকে বলে, ওর মতো বাজে ছেলের কাছে কোন বাবা তার মেয়েকে তুলে দিবে শুনি? আরো 5 বছর যাক, নিজেকে তৈরি করুক। তখন আদনান লজ্জা শরম ত্যাগ করে বলে, ছেলে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া ভালো। এমনিতেও আমি জব দিচ্ছি, তোমরা চাইলে বউয়ের আঁচলে আমায় বেঁধে দিতে পারো। তখন ঈশিতা বলে, একটু লাজ লজ্জা রাখো। যেখানে ফারিস তোমার সিনিয়র হয়ে বিয়ে করতে আরো 3-4 নজর লেট, তুমি এত লাফাচ্ছ কেন? বউকে বেশি দিন শ্বশুর বাড়ি রাখতে নেই, পাপ হয়। আদনানের কথায় ফাতিহা হাসছে। ইনান শেখ হাসবেন নাকি সিরিয়াস হয়ে বসে থাকবেন ভাবছেন। তবে ফরিদা পারভিন হাসতে হাসতে তারেক মাহমুদকে বলে, আমার নাতি তাড়াতাড়ি বিয়ে করাই দাও, এক্ষুনি মেয়ে খুঁজছে আমি। ওর কথায় সব হবে নাকি? তারেক মাহমুদের কথা আদনান জবাব দেয়, বিয়েটা তো আমি করছি, তাহলে আমার কথাই হবে না কেন? ঠিক আছে আম্মা, তোমার আদরের নাতির জন্য যে দেখা শুরু করো। দাদি বেশি মডার্ন মেয়ে দেখবা না, ব্যাকডেটেড মেয়ে দেখবা। এই শহরে কজন আছে ব্যাকডেটেড? তৃপ্তির কথা আদনান ফিচেল হেসে জবাব দেয়, একজন আছে, সবার থেকে আলাদা এবং বিশেষ। আদনানের কথায় তারেক মাহমুদ বিরক্ত হয়ে বলে, তাহলে তার ঠিকানা দাও। বাকিরা আদনানের দিকে তাকিয়ে আছে। ইলমা হৃদয় প্রসারিত করে তাকায়। ইলমার মনে প্রশ্ন থাকে, ওই একজনটা আসলে কি? দেখতে দেখতে ইলমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যায়। এখন তো তার ব্যস্ততা আরো বেশি। দিন রাত একবার পড়াশোনা করা, অবসরে মাঝে মধ্যে ব্যালকনিতে আসা। আদনান বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছে, তবে এত খারাপের মাঝে একটা সুখবর এসেছে। আদনান একটা বেসরকারি ব্যাংকে নিয়োগ পেয়েছে। এই খবরটা শেখ পরিবারের সবাই শুনে বেশ খুশি হয়েছে। ছেলেটা দিন দিন পরিবর্তন হয়েছে এটা সবারই নজরে পড়েছে। মাঝে মধ্যে ইনান শেখের সাথে মসজিদে দেখা হয় আদনান। তারেক মাহমুদ ছেলের পরিবর্তনে ভীষণ খুশি, কিন্তু ভাবার বিষয় আদনান কি সত্যি বিয়ে শাদী করতে চাইছে? আজকে শুক্রবার দিন, ইলমার 5টা পরীক্ষা গিয়েছে। আগামী রবিবার আইসিটি এক্সাম। সকাল থেকে পড়ার টেবিলে ছিল। সবার শেষে নাস্তা করতে গেছে। তার যাওয়ার পেছন দিয়ে তৃপ্তিও আসে। আদনানের চাকরির খবর ইলমা পেয়েছে কিনা সন্দেহ। দুজনেই সোফায় বসে টিভি দেখছে, আবার নাস্তাও খাচ্ছে। টিভির খবর সামনে দেশ জুড়ে শুরু হতে চলেছে ট্যালেন্ট হান্ট
প্রতিযোগিতা। ইলমা তৃপ্তি মনোযোগ সহকারে নিউজটা দেখে তখন ইলমা তৃপ্তিকে বলে, আদনানকে বল পার্টিসিপেন্ট করতে। ওর গানের গলা ভীষণ সুন্দর, গড গিফটেড যেটাকে বলে। বলবো। তৃপ্তির কথা শেষ হতেই আদনানের আগমন হয়। ইলমার কথাটা সে শুনেছে ঠিকই, কিন্তু ভাব এমন যে কিছুই শোনেনি সে। তবে মনে মনে মুচকি হাসছে। ভালো, মেয়েটা তার ট্যালেন্ট নিয়েও ভেবেছে। আদনান এসে সামনের সোফায় বসে। আগামী রবিবার থেকে তার প্রথম কাজের যাত্রা শুরু। তৃপ্তি আদনানকে দেখে বলে, ভাইয়া, দেশ জুড়ে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা শুরু হচ্ছে, তুমি গানের সেকশনে নাম দাও। আদনান তৃপ্তির দিকে তাকায়, পরক্ষণে ইলমার দিকে মাথা নাড়িয়ে বলে, দেখি। শুধু দেখি না, নাম দিবা। আমার বিশ্বাস তুমি সিলেক্ট হবা। তৃপ্তির কথায় আদনান জবাব দেয় না। ইলমা চুপচাপ উঠে যেতে নিলে টেবিলের কোনায় পা লেগে হাতে থাকা প্লেটটা আদনানের মুখ বরাবর গিয়ে পড়ে। আদনানের ইলমার কাণ্ড দেখে তৃপ্তির মুখে হাত। আদনান রক্তচক্ষু করে তাকিয়ে আছে। ইলমা প্লেট নিতে যাবে, এমন সময় আদনান ষাঁড়ের মতো চেঁচিয়ে উঠে বলে, প্রেমিক নারী, চোখে সমস্যা নাকি? মারামারি করার জন্য আমাকে তোর চোখে লাগে? ইলমা কাপা কাপা গলায় জবাব দেয়, মনে বুঝতে পারিনি। তুই আসলে কি বুঝিস বলতো? কিছুই বুঝতে পারিস না। এদিকে দুনিয়ার সবই বুঝিস। নাটকবাজ কোথাকার। ধমকাধমকি করছো কেন? ইলমার মাঝে রাগের আভাস দেখা দেয়। আদনান চোখ জোড়া সংকুচিত করে জবাব দেয়, প্লেট ছুঁড়ে মারলে শুনেছি ধমক না, আদর করতে হয়। আয়, এদিকে আয়। তৃপ্তি শব্দ করে হেসে ওঠে। ইলমা বিরক্ত হয়। আদনানের দিকে তাকিয়ে শাসিয়ে বলে, মুখ সামলে কথা বলো, অসভ্য আর পরিবর্তন হলে না। তাহলে আয়, প্রেম করে অসভ্যতামি করি। কত বড় অসভ্য তুমি! কত বড় দয়াল প্রেমিকা তুমি! ইলমার রাগ আর ভীষণ। টেবিলের উপর পড়ে থাকা গ্লাসের পানি আদনানের মুখে ছুঁড়ে মারে। আদনানও জগে থাকা পানি ইলমার দিকে ছুঁড়ে মারে। দুজনই রেগে পড়ে। তৃপ্তি আলগোছে সরে যায়। আদনান বিরক্ত হয়ে বলে, হাত বেশি চলে তোর, সাহস বেড়ে গেছে। তোমার মুখ হাত দুটোই বেশি চলে, আমার চোখের সামনে আসবা না। তোর চোখ তুই সামলে রাখিস। বাসা যেহেতু আমাদের, সব জায়গায় আমার যাওয়া আসা হবে। বাবা আসলে বিচার না দিয়েছি তাতে আমি ভয় পাবো নাকি? এবার ইলমার রাগে ক্ষোভে কান্না আসছে। সত্যি সত্যি কান্না করে দেয়। আদনান ইলমার কান্না দেখে হতভম্ব হয়ে যায়, সাথে ভীষণ হাসিও পাচ্ছে। ইলমার চোখে পানি পড়ছে। আদনান হু হু করে হাসছে। ইলমাকে খোঁচা মেরে বলে, ঝগড়ায় জিততে না পেরে শেখ বাড়ির স্ট্রং মেয়েটাও ভ্যা ভ্যা করে কান্না করছে। ছি ছি। তোর বিচার খোদা করবে। কথাটা বলে ইলমা গটগট করে চলে যায়। আদনান পুনরায় হেসে উঠে ভেজা শরীর নিয়ে রুমে এসে গোসলে ঢুকে যায়। রুমে এসে ইলমা নিজের জামা কাপড়ের দিকে তাকাচ্ছে, প্রায় ভিজেই গেছে। এই আদনান এত ঝগড়ুটে ভেবে পাচ্ছে না। এই নাকি তাকে ভালোবাসে। এতই যদি ভালোবাসে তাহলে ঝগড়ায় তাকে জিতে দিত, নিজে জিততে আসতো না। আসলে বেড়া মানুষ ভালো না, একদম ভালো না। রবিবার দিন তৃপ্তি ইলমা এক্সাম দেওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছে। তাদের পেছন দিয়ে আদনানও বাইক নিয়ে বেরিয়েছে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে। এই দুদিনে কেউ কারোর মুখটাও দর্শন করেনি। বলা যায় ইলমা এরকমটা করেছে। আদনান তো বেহার মতন আর চোখে তাকিয়েছে, কিন্তু ভাব এমন করছে যেন সেও ইলমাকে দেখেনি। দুজন দুই দিকে যায়। তৃপ্তি ইলমা রিকশায় উঠে যায়। আদনান বাইক টান দিয়ে প্রথম দিন ব্যাংকে এসে মোটামুটি সবার সাথে পরিচয় হয়। আদনান নিজের ডেস্কে বসে কাজকর্ম বুঝে নেয়, যদিও আরো টাইম লাগবে, তবুও মনোযোগ দিয়ে কাজ করছে। মাঝে মধ্যে আবার ইলমার কথাও স্মরণ করছে। তবে কবে যে তাদের বিয়েটা হবে সে অপেক্ষাতে আছে আদনান। এবার তো জব নিয়েছে, নিশ্চয়ই ইনান শেখ রাজি হবেন। সন্ধ্যায় ফাতিহা এবং ফারিস ইলমাদের বাসায় এসেছে। ফারিস তৃপ্তি এবং ইলমার সাথে কথা বলছে। আদনান লিভিং রুমে আসতেই মেজাজটা ছুটে যায়। কি এমন কথা বলছে? তখনই ইনান শেখকে দেখে নেয় আদনান। তৃপ্তিকে ধমকে বলে, পরে নেই, এক্সামে তো ডিম পাবা। ফারিস ফ্রিকুজোরা কুঞ্চিত করে তাকায়। ইলমা আদনানের দিকে তাকায়। বাকিরাও সেখানে উপস্থিত হয়। ইলমা ফারিসকে একসাথে বসে থাকতে দেখে, কথা বলতে দেখে ফাতিহা ভীষণ খুশি হয়। ইনান শেখও দুজনকে একসাথে দেখে আদনান তার দাদিকে ডাক দেয়।
সোফায় বসতে বসতে বলে, দাদি, আমার জব হয়ে গেছে, এবার বিয়ে শাদীর বন্দোবস্ত করো। তুমি সত্যি বিয়ে করতে চাও? তখনই তারেক মাহমুদ বলে। আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, করতে চাই। মেয়ে পছন্দ আছে? আদনান ইলমার থেকে নজর সরায়নি, সেদিকে তাকিয়ে বলে, হ্যাঁ আছে। মেয়েটা কর। মেরি। কথাটা বলতে গেলে হুশ আসে আদনানের। সবাই তার দিকে তাকিয়ে আছে। আদনান কথা ঘুরাতে বলে, মেলায় দেখেছিলাম। ইনান শেখ ইলমার দিকে তাকায়। ইলমা মাথা নিচু করে রেখেছে। সবাই কিছুক্ষণ কথাবার্তা বলে নিজেদের রুমে যায়। ফাতিহা ঈশিতার সাথে বসে কথা বলছে। ফারিস ইজাজকে ম্যাথ করাচ্ছে। আদনান তারেক মাহমুদকে একা পেয়ে বলে, বাবা, কিছু কথা ছিল। তারেক মাহমুদ খুশি হয়ে বলে, কি কথা? অন্য কোথাও মেয়ে দেখতে হবে না? তাহলে? আদনানের মাথা নিচু। তারেক মাহমুদ পুনরায় বলে, আদনান ইলমাকে তোমার পছন্দ? মাথা নাড়ায়, জবাব দেয়, হ্যাঁ। তারেক মাহমুদ ছেলের কথায় হাসেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, সন্দেহ করেছিলাম। বাবা। আদনানের কথায় তারেক মাহমুদ ঠোঁট কামড়ে হাসেন। আদনান পুনরায় বলে, সাহায্য করো। সে করব, কিন্তু ইনান তো তোমার কাছে তার মেয়ে দেবে না। আদনানের মুখখানা চুপসে যায়। তারেক মাহমুদ চলে আসেন। আদনান আনমনা হয়ে রুমে প্রবেশ করছে। এই ইনান শেখ এরকম হিটলার কেন? যদি না মানে তাহলে এবার একটা কিছু হয়ে যাবে। ফাতিহা ইনান শেখের সাথে বসে আলোচনা করছে ইলমার বিয়ে নিয়ে। ইনান শেখও না করেনি, কিছুটা রাজি। ফাতিহার যেন একমাত্র লক্ষ্যই হয়ে পড়েছে ইনান শেখকে রাজি করানো। এমনিতেই ফ্ল্যাট একটা দখল করেছে, খুব সহজেই ছাড়ার জন্য না। ইলমাকে পুত্রবধূ করলে প্রপার্টির মালিকানা ডাবল হয়ে যাবে। নিশ্চয়ই ফারিস তার পছন্দের কথা বলবে না। ইনান শেখ সব দিকে বিবেচনা করেন। ইলমার পরীক্ষা শেষ হলে ফারিসের জন্য বিয়ে শাদীর কথাবার্তা তুলবেন। ইলমা এবং তৃপ্তির পরীক্ষা শেষ, দুজনেই বিকেলে ঘুরতে এসেছে, সাথে কিছু ফাস্ট ফুডও খাবে। আজকে হিজাব বাঁধলেও মাস্ক লাগায়নি। দুজনেই একজনও কফি হাউসটা ইলমার ভীষণ পছন্দের, কারণ এটি একটি নদীর কোল ঘেঁষে আটসাট হয়ে দাঁড়ানো। সামনে দোতলা বিল্ডিং থাকলো, সাইডে নদীর উপর দুটো ঘর বাঁধানো, যেখানে বসলে নদীর মুক্ত বাতাস এবং পানির কলকল ধ্বনি সহজে শোনা যায়। মন খারাপ থাকলে সহজে ভালো হয়ে যায়। তেমনি ইলমা তৃপ্তি নদীর পাড়ে একটা ঘরে বসেছে। পাশে আরেকটা ঘরে অনেকগুলো ছেলে আড্ডা বসেছে। তাদের কথার ধ্বনি, গলার স্বর বুঝতে পেরেছে দুজন। ইলমা কোকে চুমুক দিয়ে বাইরে দেখছে। অপোজিটে ব্যস্ত শহর, গাড়ি হর্ন সবই ভেসে আসছে কানে। দুজনই অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর প্রায় সন্ধ্যা হয়ে নেমে এসেছে। সেই জন্য বেশি দেরি না করে বিল পে করার জন্যই যায়। ইলমা কাউন্টারে দাঁড়ানো, পেছনে তৃপ্তি দাঁড়ানো। ব্যাগ থেকে টাকা বেরই করছিল ইলমা। এমত অবস্থায় জয় এবং তার সাথে দুটো ছেলে সেখানে উপস্থিত হয়। মেয়ে মানুষ দুজনকে সামনে দাঁড়ানো দেখে জয় বিরক্ত হয় প্রচুর। খোঁচা মেরে কিছু বলতে যাবে, তখন নজরে আসে তৃপ্তিকে। মূর্তি চিনে যায় জয়। এটা সেই মেয়েটা না যে তাদের বাসায় গিয়েছিল তার কাজিনকে দেখার জন্য? জয় নিজের রাগ বিরক্ত মুহূর্তে ধামাচাপা দেয়। তৃপ্তিকে দেখে আগ বাড়িয়ে বলে, হাই, আমাকে চিনতে পেরেছেন? তৃপ্তি ইলমা দুজনেই তাকায়। তৃপ্তির চিনতে অসুবিধা হয়নি, সেই জন্য ফরমালিটি বজায় রেখেই বলে, জি চিনতে পেরেছি, ভালো আছেন? জয় তৃপ্তির কথার মাঝে ইলমার শ্যামবর্ণের মুখশ্রীতে বেশ কয়েকবার পরখ করে নেয়। দুটো মেয়ে বেশ শালীনভাবে এসেছে। তাদের পরিবারের রুচি এবং ভদ্রতা সম্পর্কে জয়ের পজিটিভ ধারণা সৃষ্টি হয়। তৃপ্তি ধবধবে সাদা, তবে ইলমা উজ্জ্বল শ্যামবর্ণ। সবচেয়ে আকর্ষণীয় হলো ইলমার চোখ জোড়া। চোখের ঘন পাপড়ি যেন তার চোখ জোড়াকে আরো মায়ের করে তুলেছে। এক মুহূর্তের জন্য জয় পুনরায় সেই চোখের দিকে তাকায়। তৃপ্তির প্রশ্নের জবাব দেওয়া হয়নি, ভেবে বলে, আলহামদুলিল্লাহ। আপনার পাশে উনি কি? তৃপ্তি হেসে বলে, আমার চাচুর মেয়ে, নাম ইলমা। জয় পুনরায় ইলমাকে উপনিষ পরখ করে, হাত বাড়িয়ে বলে, ইলমা। হাই, আমি জয় আবুল, এখানকার এমপি আমার বাবা। মৃদু হাসে, তবে হাত মেলায় না, জবাব দেয়। জয় অবাক হয়, এটা কেমন মেয়ে? তার সাথে কথা বলার জন্য আগ্রহ দেখাচ্ছে না? জয় তৃপ্তিকে বলে, আপনারা কিছু খাবেন? কিছু না করে বলে, একটু আগে খেয়ে উঠলাম।
আগে দেখা হলে ভালো হতো। জয়ের এমন কথা ইলমা সুচরা সংকুচিত করে, বলে কি লোকটা, ব্যাটার মতিগতি ইলমার ভালো ঠেকছে না। তৃপ্তিকে চোখ দিয়ে ইশারা করে তৃপ্তি তারা দেখিয়ে বলে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। তারা দুজনেই যেতে জয় মুচকি হেসে তাদের যাওয়ার পানে তাকিয়ে রয়। ইলমার দিকে তাকিয়ে বলে, এই মেয়েটাকে আমার ভালো লেগেছে। ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় আদনান নিচে নাম দিয়েছে। আজকে প্রথম ধাপে গান গাইবে, সেখানে সিলেক্ট হলে বাকি ধাপে যাবে। সবার আশা আছে আদনান টিকে যাবে। তার ভয়েস সুন্দর, দেখতেও সুন্দর, সুদর্শন। আদনান ব্যাংকের থেকে ছুটি নিয়ে সেই প্রতিষ্ঠানে গিয়েছে যেটার উদ্যোগে প্রতিযোগিতা হচ্ছে। আদনান এসে আরো অনেক প্রতিযোগিতার দেখে, তার মধ্যে ছেলে আছে, তবে মেয়ের সংখ্যাটাই বেশি। কিন্তু আদনান সেসব মেয়েদের দিকে তাকায় না, চুপচাপ বসে গান শোনে। যখন তার নাম আসে সে গিয়ে গান পরিবেশন করে। আদনানের গান গাওয়া শেষ হতে চলে আসে। বাসায় আসতে তৃপ্তি জিজ্ঞেস করে, কেমন কাটলো দিনটা? আদনান চকিত তাকায়, আনমনা হয়ে জবাব দেয়, ভালো। যদি সিলেক্ট হও তোমার কপাল তো খুলে যাবে, তখন নিশ্চয়ই ভাব দেখাবে। এখনই তো কাউকে দাম দাও না। এই শর্ত, ফালতু কথা বলবি না। আদনান বিরক্ত হয়ে চলে আসে। তৃপ্তি তার যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকায়, ছুটে যায় ইলমার রুমে। ইলমা সে ফোন স্ক্রল করছিল। ফোন স্ক্রল করা বলে ভুল হবে, মেসেজে রিপ্লাই দিচ্ছে। তৃপ্তিকে দেখে ইলমা বলে, তোকেই খুঁজছি। কি? ইলমা তৃপ্তির হাতে ফোন দেয়। তৃপ্তি দেখে জয় আবরুর নামের আইডি থেকে মেসেজ এসেছে। ইলমা রিপ্লাই দিয়েছে দু একটা, তবে ইগনোর করে গেছে। তৃপ্তি মেসেজের ধরন দেখে পুরোই ফ্ল্যাটিং। ইলমা তৃপ্তিকে ফোনটা দেয়। মেসেজ পড়া শেষ হতে আলগোসে ব্লক মেরে দেয়। সূক্ষ্ম দীর্ঘ শ্বাস ছেড়ে পড়ে, এই ছাত্রা বেটা আইডিও কালেক্ট করে নিয়েছে। বাজে ছেলে, দেখ গিয়ে কত মেয়ের সাথে ক্লাবে নেচেছে। ইলমা জবাব দেয়, সবই একরকম। সন্ধ্যায় সবাই নাস্তা করে কথা বলছিল। আদনান তারেক মাহমুদকে চোখ দিয়ে ইশারা করছে। আদনানের ইশারা দেখেও না দেখার ভান করেছে তারেক মাহমুদ। অনেকক্ষণ চেষ্টা করেও পাত্তা পায়নি আদনান। বিরক্তি নিয়ে উঠে যেতে তারেক মাহমুদ ইনান শেখকে বলে, আদনানের জন্য ভালো কোনো মেয়ের খোঁজ দাও, ভাবছি বিয়ে শাদী করিয়ে দিব। ইনান শেখ শিকুসকে তাকায় গম্ভীর কণ্ঠে বলে, ফেসবুকে একটা পোস্ট করে জানিয়ে দিতে বলো, মেয়ের অভাব পড়বে না। ইনান শেখের কথায় তারেক মাহমুদ হো করে হেসে ওঠে। ইনান শেখ নিজেও মৃদু হাসে। তারেক মাহমুদ ইনিয়ে বিনিয়ে বলেন, ইলমার বিয়ে শাদী নিয়ে কিছু ভেবেছো? করুক না, ভালো ছেলে ফেলে ভেবে দেখবো। দূরে দেওয়ার কি দরকার, আমাদের মাঝেই থেকে যাক না। তারেক মাহমুদের কথা শুনে ইনান শেখ গম্ভীর ভাব করে নেয়। কিন্তু তিনি তো আদনানকে পছন্দ করে না, সেখানে মেয়ের বিয়ে দেওয়ার প্রশ্নই উঠছে না। যেহেতু বড় ভাই একটা আবদার করেছে, মুখের উপর না করার কিছু নেই। ইনান শেখ কোনো মত দেন না। তারেক মাহমুদ সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ভেবে উত্তর দিও। আদনান নিজেকে পরিবর্তন করছে, ইলমাকে আমাদের মাঝেই রেখে দাও। সারাক্ষণ চোখের সামনে থাকবে, অন্য জায়গায় কেমন পড়ে। তোমার আমার পরিকল্পনা তো সময় নষ্ট মাত্র, ভাগে যা আছে তাই ঘটবে। ইনান শেখের কণ্ঠস্বর সাবরে, নেই কোনো সম্মতি। তারেক মাহমুদ ভাইয়ের কথায় জবাব দেন, পরিকল্পনা করে তো আমরা বাস্তবায়ন করি। কর্মই সৌভাগ্যর প্রসূতি, হার্ডওয়ার্ক করলে সফলতা ধরা দেয়, তেমনি অলসতায় কখনো সফলতা আসে না। পরিকল্পনা এবং কথাবার্তা বলে ঠিক করলে নিশ্চয় বাস্তবায়ন হবে। আমার মেয়ে মত চাই, সে রাজি থাকলে আমার আপত্তি নেই। তখনই ফরিদা পারভিন বলেন, তারেক খারাপ কিছু বলেনি, আমার নাতনিকে পরিবার দেখে না। আমার নাতনিকে পরিবারে রেখে দি। আদনান আগে বদমাইশ করলেও এখন নামাজ পড়ে জব করে। সময় দাও না, বললেই কি সব হয়ে যায়? কথাটা বলে ইনান শেখ উঠে চলে যায়। ফরিদা পারভিন তারেক মাহমুদকে বলেন, আমি ইনানকে বলে রাজি করাই, তুমি বিয়ের ব্যবস্থা করো। আমার যে কি খুশি লাগছে, ওদের দুজনকে বেশ মানা। শেষ হওয়ার আগেই চিৎকার আওয়াজ বাকিদের দরজার দিকে তাকা। ইলমা তর্জনী উঁচু করে আদনানকে শাসিয়ে বলছে, আমাকে উল্টাপাল্টা কিছু বললে খবর আছে, তুই আমাকে আর মেসেজ দিবি না। এই শালি, সব সময় শাসাবি না। আমি কি ভুল কিছু বলেছি? দয়াল প্রেমিক নারী কেমন কথা?
তোর মতো 12 রাইস আমি? একদমই না, তুই তো দয়াল। ছট, তুই আমার চোখের সামনেও আসবি না। তোর চোখ তুই বন্ধ করে রাখ। ওদের ঝগড়া দেখে বাকিরা কথা ভুলে গেছে। এদেরকে এক কোবরে মাটি দিলেও যুদ্ধ করবে, সেখানে বিয়ে করা সংসার কিভাবে করবে? ঝামেলা হয়েছে মূলত আদনান ইলমার ফেসবুকের পোস্ট, যার রিয়েক্ট এবং কমেন্ট দেখেছে মুহূর্তে মাথা গরম হয়ে যায়। সেটা নিয়ে ইলমাকে মেসেজ দিয়ে আবল তাবল কথা শুনিয়েছে। মেসেজটা ঠিক এরকম ছিল: প্রেমিক নারীর সদরঘাটে কত মানুষের রিয়াক্ট কমেন্ট থাকে, তলে তলে ভালোই টেম্পো চলছে, আমরা কিছু বললেই হরতাল লাগে। দয়াল প্রেমিক নারী। এই নিয়ে মেসেজে কথা কাটাকাটি হয়েছে। ইলমা রুম থেকে ব্যালকনিতে গিয়ে আদনানকে ডেকেছে, সেখানে কথা কাটাকাটি হয়েছে। সেই ঝগড়া লিভিং রুম অব্দি এসেছে। ওদের ঝগড়া দেখে ফরিদা পারভিন এবং তারেক মাহমুদ স্তব্ধ হয়ে যায়। তারেক মাহমুদ আদনানকে শাসিয়ে বলেন, এরকম ঝগড়া করলে কিছুই হবে না, স্বপ্নে দেখো। ইলমা আদনানের দিকে চোয়াল শক্ত করে তাকায়। তারেক মাহমুদকে বলে, আদনান আমায় উল্টাপাল্টা বলছে কেন? ও একটু বেশি বাড়াবাড়ি করে, সব সময় এমন করে। ইলমার বিচার দেওয়া দেখে আদনান বিরক্ত হয়ে বলে, এই চুপ। তুমি চুপ। ওদের ঝগড়া শুনে ইনান শেখ লিভিং রুমে এসে জিজ্ঞেস করেন, কি হয়েছে? সবাই চুপ। ইলমা মাথাটা নিচু করে রেখেছে, আদনানও চুপ। তখন ফরিদা পারভিন বলেন, ঝগড়া লেগেছে। ওরা আজীবন ঝগড়াই করতে পারবে। আপনি চাইলে বিয়েটাও করতে পারবো। আদনানের কথায় ইলমা চোখ রাঙিয়ে তাকায়। আদনান সেসব দেখেও না দেখার ভান করে। ইনান শেখ আদনানের কথা আমলে নেয় না। ইলমা পারছে না, আদনানের মাত্রা ফাটিয়ে দেয়। তোর নির্লজ্জ হয়ে গেছে। ঈশিতা ছেলের বিয়ে নিয়ে পাগলামি দেখে কিছুটা বিরক্ত হন। লাজ লজ্জা সব খেয়ে বসেছে। ইলমা আর এক বছর দাঁড়ায়নি, সোজা রুমে চলে আসে। এভাবে খোঁচাখুচি ঝগড়ার মাঝে দিন বেরোয়। ফাতিহা ইনান শেখকে বিয়ের জন্য বলছেন, আরেকদিকে তারেক মাহমুদ আদনানের জন্য ইলমাকে বলেছে। সব মিলিয়ে ইনান শেখ দ্বিতীয়দ্বন্দ্বে ভুগছেন। আদনানের থেকে আর যথেষ্ট ভদ্র এবং মার্জিত ছেলে, সেখানে বাবা হিসেবে মেয়ের জন্য অবশ্যই ভদ্র ছেলেকে বাছাই করবেন। কিন্তু ইলমাকে জিজ্ঞেস করলে সে ইনান শেখের মতের উপর নির্ভর করে। সব মিলিয়ে বিয়ের ব্যাপারটা নিয়ে যেমন আলোচনা হচ্ছে তেমন চিন্তা হচ্ছে। এসবের ভিতরে ইলমা এবং তৃপ্তির পরীক্ষার রেজাল্ট দেয়। ইলমা বরাবরই ভালো রেজাল্ট, এবারও তার ব্যতিক্রম হয়নি। তৃপ্তিও ভালো রেজাল্টই করেছে। এই নিয়ে শেখ পরিবারের খুশির শেষ নেই। আদনান এসব নিয়ে বরাবরই অপছন্দ করে, এবারও তার ব্যতিক্রম হয়নি। যেখানে সবাই রেজাল্টের খুশিতে মিষ্টি খায়, সেখানে আদনান মিষ্টি মুখে তোলা তো দূরে থাক, উল্টো নাক মুখ কুচকে বলে, নাটকবাজ। সে মিষ্টি খাবে সেদিন যেদিন তার জীবনে বিয়ে নামক সুখবর আসবে। এখন মিষ্টিকে সুগার বাড়িয়ে লাভ কি? এখন তার একটাই লক্ষ্য, বিয়ে করা। এছাড়া কোনো লক্ষ্য নেই তার। কিন্তু ইনান শেখের হাব ভাব এমন ঠেকছে যে উনি শোনো না শোনার ফান ধরে আছেন। আদনানের অত ধৈর্য কুলাচ্ছে না, সেই জন্য সিদ্ধান্ত নিয়েছে ইলমাকে আবার প্রপোজাল দিবে। এরপর যা হওয়ার হবে। সবাই যখন আনন্দ উল্লাসে মেতেছিল, তখনই আদনান শেখ এত সব ভাবনা ভেবে রেখেছে। আজকে কয়েকদিন হলো ইলমার সাথে তার ঝগড়াঝাটি হয় না। দুজনে কেউ কারো ধারে কাছে ঘেঁষছে না। পরিবারের সবার সাথে আনন্দ ভাগ করে ইলমা যখন ব্যালকনিতে এসেছে, তখনই আদনানও ব্যালকনিতে যায়। কথা বলার মতো খুঁজে পায় না আদনান, কিন্তু এখন কথা বলাটা জরুরি, কারণ সে প্রেমের প্রস্তাব দিবে। ইলমা আদনানকে দেখে চলে আসতে যাবে, তখনই আদনান মৃদু ছিচিয়ে বলে, A+ পাওয়ায় আমাকে ইগনোর করছিস? আগে আমার মতো ভার্সিটিতে চান্স পেয়ে দেখা। এই খোঁচা না মারলে হয় না। শোন। মুহূর্তে আদনানের কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায়। ইলমা বুঝেছে এখন বেটাকে আবদার করবে। গিরগিটি হলে তাড়াতাড়ি পরিবর্তন হয় না, আদনানের মুখ যত তাড়াতাড়ি পরিবর্তন হয়। ইলমা বুঝেও বলে, এই দয়াল প্রেমিক নারীর সাথে এত ভালো করে কথা বলতে নেই। আচ্ছা বাদ দে, তখন মাথা গরম হয়ে গেছে। কি? তোর বাপ তো আমায় মেয়ের জামাই হিসেবে গ্রহণ করছে না। চল তাহলে পালিয়ে যাই। আর আবদার? প্রেমিকা হবি? না না। তাহলে বউ? না না। তাহলে ভবিষ্যৎ বাচ্চার আম্মু? আদনার কথা ইলমা বেশ লজ্জা পায়। উত্তর দেওয়ার মতো কিছু খুঁজে পেল না। ইলমাকে চুপ থাকতে দেখে আদনান পুনরায় বলে,
সারাক্ষণ তোকে হারানোর ভয় থাকি। এক জীবনে এর থেকে বেশি আর কি চাস? তুমি তো দেখে আমার মাথা খারাপ করে দেবে। হ্যাঁ, ঠিক যেভাবে তুই আমারটা খারাপ করেছিস। ইলমা জবাব দেয় না, সুদূরে তাকায়। আদনান হুটহাট ইলমাকে চুপ থাকতে দেখে বিরক্ত হয়। এই মেয়ে তাকে আর কত ঘুরাবে? আদনান ভাবছে আজ পর্যন্ত যেই মেয়েকে পছন্দ করেছে প্রেমের বুলেট মিস হয়নি। এই ইলমা একমাত্র মেয়ে যাকে পছন্দ করে ভালোবেসে এত ঘুরতে হচ্ছে। যতবার হৃদয়ের আকুলতা দিয়ে প্রেম নিবেদন করছে, প্রতিবারই মেয়েটা তাকে প্রত্যাখ্যান করছে। এই সুখ কাটিয়ে ওঠার মতো না। ইলমা আকাশের দিকে তাকায়, ফুচ করে আবদার করে, এই ইফ টিচার একটা গান শোনা। ইলমার আবদারটা আদনান ফেলতে পারেনি, কিন্তু গান, কি গান শোনাবে বুঝে পাচ্ছে না। সেই জন্য ইলমাকে বলে, কোন গান শোনাবো? তুই নাম বল। ইলমা সুযোগ বুঝে বলে, ইলমার ওই যে সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। কথায় আদনান রেগে বলে, এই মেলিচা চুপ, তুই আমার সাথে ইয়ার্কি করছিস? ইলমার ভীষণ হাসি পেল। বিশেষ তো আদনানের মুখটা দেখার মতো হয়েছে। আদনান রাগ দেখিয়ে বেলকুনি ছাড়তে গেলে ইলমা অধিকার খাচিয়ে বলে, এই গান না শুনিয়ে গেলে খবর আছে। সখী, তুমি আবদার করিও না। পরপুরুষের কাছে আবদার করা ভালো না। বজ্জাত, সদরঘাটের প্রেমিক নারী কথা বলবি না। সে সদরঘাটের প্রেমিক নারী বলবা? আমার প্রেমিক নারী ইলমার কথা আদনান সবিস্ময় নিয়ে থাকায় ফিজরা সুকুঞ্চিত করে বলে, কার প্রেমিক নারী? আদনানের কথা ইলমা লজ্জা পায়, মাথা নিচু করে নেয়। ইলমাকে লজ্জা পেতে দেখে আদনান মৃদু হেসে বলে, আমার প্রেমিক নারী মেলিচা। ইলমা ওপর নিচ মাথা নাড়ায়। আদনান আকাশের দিকে তাকে সুখের হাসি দেয়। ইলমার দিকে তাকায়, পুনরায় ইলমাকে পর করে বলে, এবার চল বিয়েটা করে ফেলি। ইলমা মুখ বাঁকিয়ে জবাব দেয়, প্রেম করার শখ আমার। আগে প্রেম করব, এরপর বিয়ে। দেখবো কেমন ভালোবাসো আমায়। তোর যা ভালো লাগে, কিন্তু আমরা হালাল বন্ধনে আবদ্ধ হতে চাই। প্রেম মানে তো মিষ্টি পাপ। আমার তরফ থেকে একটু একটু ভুল ত্রুটি হয়ে যেতে পারে। কিসের ভুল? তুমি কি আগের আদনান আছো? আদনান হেসে বলে, আগের আদনান তো প্রেম করত, একটু একটু ভুল করতো না। তোর কি মনে হয় আমি প্রেমিকাদের চুমু খেতাম? ছি ছি। তাহলে প্রেমিকাদের সাথে ক্লাবে গিয়ে কি করতে? তুই আয়, তোকে নিয়ে ক্লাবে যাই, তারপর দেখাবো কি করতাম। কিন্তু তোর তো তাদের মতো মদ খাওয়ার অভ্যেস নেই। যেমন প্রেমিক তেমনই তার প্রেমিকা ছিল। হ্যাঁ, তখন ওরা আমার টাইপের ছিল, এখন আমি তোর টাইপের হয়ে গেছি। আমি গেলাম, তুমি থাকো। ইলমার কথায় আদনান হতভম্ব হয়ে যায়, বাধা দিয়ে বলে, আবার কি হলো? ঘুম আসছে। আজকের আকাশটা দেখ কি সুন্দর, চল ছাদে যাই। বাবা জানলে খবর করে দেবে। টের পাবে না, এখন কেউ আমাদের রুমে এসে চেক করবে না। আয় না। না না না, আমি পারবো না। এই সাহস নিয়ে প্রেম করতে এসেছিস? প্রেমিকা হতে হলে সাহসী হতে হয়, অনেক মিষ্টি ভুল করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, প্রেমিকের আবদার রাখতে হয়। থাক ভাই, প্রেম করবো না। ইলমার কথা আদনান হাসে, তারা দিয়ে বলে, চল না। যাবো না। কেউ টের পাবে না। না পাম। ইলমা আদনানের কথা উপেক্ষা করে রুমে চলে আসে। আদনান তাকিয়ে আছে ইলমা যাওয়ার পানে। ইলমা রুমে এসে শব্দ করে হাসে, নিজের কপালে নিজে চাপড় মারে। সত্যি কিভাবে প্রেমের জালে ধরা দিয়ে দিল। কিন্তু আদনানের হৃদয়ে আকুলতা, চোখে মুখের কোমলতা, সরল ভাষায় প্রেম নিবেদন সবচেয়ে ইলমাকে মুগ্ধ করেছে। হুট করে আদনানকে মনে গেঁথে নিয়েছে। হয়তো এই ভুলটা হয়েছে আদনানকে নিয়ে একটু বেশি ভাবার কারণে। আচ্ছা, ভালো মেয়েদের কি বাজে ছেলেদের প্রেমে পড়া উচিত? কি জানি, ইলমা তো বাজে ছেলেদের প্রেমে পড়ে গেল। হৃদয়ে লাভচাপ, সারাক্ষণ এই বাজে ছেলেটাকে নিয়ে ভাবনায় মগ্ন থাকা। এই ভালো মেয়েটার মনে এত বড় সর্বনাশ ঘটিয়েছে বাজে ছেলেটা। ইলমার ভাবনার মাঝে আদনানের মেসেজ আসে। ইলমা ফোন হাতে নেয়, তাতে লেখা, আমার প্রেমিক নারী, আপনি অনেক ভীতু, আপনাকে আরেকটু চালাক হতে হবে। তুমি তো চালাক আছো, আমি চালাক না হলেও হবে। ধর, একটা বিপদে পড়লাম, আমার বুদ্ধি দিয়ে উদ্ধার পাওয়ার জন্য তোকে কোলে নিয়ে দৌড় দিতে হবে। এখন তো
তুই কোলে উঠবি না তাহলে কিভাবে বিপদ থেকে উদ্ধার পাবো? আমার দুটো পা থাকতে বিপদ থেকে উদ্ধার হতে আমার কোলে উঠে দৌড় দিতে হবে কেন? এই চোপ, সবসময় বেশি জ্ঞানী সাজতে আসবি না। আমি যেটা বলেছি সেটাই সঠিক। আমার মাথা, তোমার যে বুদ্ধি, ফিউচারে কপালে বাস ছাড়া কিছুই নেই। এই মেলিজা চুপ, আমার কথাই ঠিক। এই রাগ দেখাবা না, সরো। এই সেরি, ঝগড়া করবি না। যা, তোর সাথে ব্রেকআপ। আরে প্রেমই তো হলো না, তুই ব্রেকআপ করে নিচ্ছিস? কিসের প্রেম? প্রেম একটা অশরীর শব্দ। এই অশরীর শব্দ আমার কাছে উচ্চারণ করবে না। ইলমার মেসেজ দেখে আদনান হতভম্ব হয়ে যায়। খোঁচা মেরে বলে, কার যেন প্রেম করার শখ। জানি না। এত রাগ কেন? গুড নাইট। ইলমা ফোন রেখে শুয়ে পড়ে। আদনান বসে বসে মেসেজ দেখছে। আদনান ভাবছে, কি এক নিরামিষ মার্কা মেয়ের সাথে প্রেম করতে এসেছে। আদৌ প্রেম হবে তো? আদনান সকালে রেডি হয়ে নাস্তা খেতে বসেছে, বাকিরাও আছে। সবাই সবার মতো নাস্তা খাওয়া ব্যস্ত। আদনান কিছুক্ষণ পর পরই আর চোখে ইলমাকে দেখছে। ইলমা নাস্তা খেলেও আদনানের নজর এড়ায়নি। অনেকক্ষণ এভাবে খাটার পর ইলমা কেসে ওঠে।